মিরপুরে পর্দার দোকানে আগুনে একজনের মৃত্যু। আজও ধোঁয়া বেরোচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল থেকে। মালিক পক্ষের গাফিলতিতে বারবার আগুন লাগছে মত ফায়ার সার্ভিসের। আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ, রাস্তা অবরোধ। হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনো ভিসা হয়নি 20,000 যাত্রীর। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ সামনে রেখে গাড়ি মেরামত কারখানাগুলোতে রাত দিন ব্যস্ততা, যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি মালিক পক্ষের। সড়কে থাকবে বিশেষ নজরদারি, জানালো হাইওয়ে পুলিশ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা। জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের। 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর। সংবাদ সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। রাজধানীর মিরপুরে একটি পর্দার দোকানে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সকাল 8:15টার দিকে সেনপাড়ার একটি ভবনে পর্দার দোকানে আগুন লাগে। পরে আগুন ভবনের দোতলা পর্যন্ত ছড়িয়ে যায়। এই ঘটনার পরপরই লোকজন প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, দোকানে ফোম আর পর্দা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পুরো দোকান পুড়ে যায়। ঘটনায় দগ্ধ একজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। ক্ষয়ক্ষতির বিষয়টা মালিক বলছে তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যে 3-4 কোটি সে বলছে। এটা তো তদন্ত করে দেখতে হবে তার কি কি ক্ষতি হয়েছে, এবং সে ডাটাবেস তো সেই বলতে পারবে তার কত টাকার মাল ছিল। তবে দোকানটা হচ্ছে আপনার পর্দা এবং সোফা, এইটার দোকান। এখন তার মালামালের দাম কত, কি পরিমাণ পড়েছে, এটা অ্যাকুরেট হিসাবটা সে হয়তো দিতে পারবে, এবং ফায়ার সার্ভিস, এবং আমরা তো এটা তদন্ত করে দেখবো যে আসলে কি পর্যায়ে আছে। বসুন্ধরা সিটি শপিং মল থেকে আজও ধোঁয়া বেরোচ্ছে। গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে শপিং মল। দোকান মালিক ও কর্মচারীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছেন। দোকান মালিকরা চাইছেন অন্তত তাদের নাম এন্ট্রি করে ভেতরে ঢুকতে দেওয়া হোক। শপিং মলটিতে 2টি বাণিজ্যিক ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। কবে নাগাদ বসুন্ধরা সিটি খুলে দেওয়া হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন দোকান মালিক ও কর্মচারীরা। কালকে থেকে চেষ্টা করতেছি ভিতরে ঢোকার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা ভিতরে আমাদের দোকান কি অবস্থায় আছে কিনা কি এরকম এখনো বিস্তারিত আমরা কিছু নিজেরা শরীরে দেখতে পাইনি। আমি আসছিলাম আমার দোকানের একটু ইনফরমেশন নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি ঢুকতে পারতেছি না, কারণ তারা দিচ্ছে না ঢুকতে। লেভেল 6 ব্লক ডি শপ নম্বর 8889 ফেমাস ফুটওয়্যার। তো আমরা দোকানের ভিতরে আদৌ কি হচ্ছে এখনো, বা কত দূর পড়ছে বা কি হয়েছে, এটা এখনো আমরা জানতে পারতেছি না। দর্শক, এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, বলছিলেন যে বসুন্ধরা সিটিতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, যেহেতু বসুন্ধরা কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস বা কোনো ধরনের কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো কিছু বলছে না, যেহেতু আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর আপনি জানেন যে যেহেতু সকাল থেকে কোনো দোকান মালিককে বসুন্ধরা সিটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তারা বসুন্ধরা সিটির সামনে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। প্রায় কয়েক হাজার দোকান মালিক তারা সেখানে অপেক্ষা করছেন। যেহেতু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেহেতু তারাও আসলে বলতে পারছেন না কি পরিমাণ ক্ষতি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন এই মুহূর্তে বসুন্ধরা সিটির পিছনের অংশে রয়েছি, যেখানে মূলত যে দিকটাতে আগুন লেগেছে, অর্থাৎ বসুন্ধরার যে সি ব্লক যে দিকটা, আমরা কিন্তু সেদিকটার পিছনে রয়েছি। কোনো গণমাধ্যম কর্মীকেও সকাল থেকে একদম বসুন্ধরা সিটির ভেতরে প্রবেশ তো দূরের কথা, ঠিক কাছাকাছিও যেতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কিছু কিছু ধোঁয়া বের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু থেমে থেমে বিভিন্ন জানালা থেকে ধোঁয়া বের হচ্ছে। বিভিন্ন জানালার
গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, সেসব গ্লাস থেকে এখনো যে বসুন্ধরা সিটির মধ্যে আটকে থাকা ধোঁয়া রয়েছে সেগুলো বের হচ্ছে। এবং আপনি জানেন যে মূলত বসুন্ধরা সিটির সি ব্লকে কিন্তু প্রায় 150 মতো জুতার দোকান রয়েছে। সেই দোকানগুলোতে কিন্তু সবই হলো রেক্সিন এবং চামড়ার দ্রব্য থাকার কারণে আগুন নেভাতে দীর্ঘক্ষণ সময় লেগেছে ফায়ার সার্ভিসের। এবং এখনো আসলে পুরোপুরি একদম আমরা যদি বলি শতভাগ নিয়ন্ত্রণে এসেছে কিনা সে বিষয়টি কিন্তু নিশ্চিত করে এখনো আমরা বলতে পারছি না, কারণ আমরা একটি নির্ভরযোগ্য সূত্রে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বসুন্ধরা সিটির 6 তলায় যে সিলিং গুলো রয়েছে, এবং সিলিং কিন্তু আপনি জানেন যে পুরো বসুন্ধরা সিটির প্রত্যেকটি ফ্লোরে একইভাবে একই সাথে এক একটি সিলিং হয়, সে কারণে কিন্তু এক জায়গার আগুনটা খুব দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়া সম্ভব। তো সে কারণে তারা বলছেন যে পুরো সিলিং এর আগুনটি তারা এখনো আসলে নেভাতে পেরেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেননি, এবং যেহেতু লেদার রয়েছে বা চামড়ার যা দ্রব্য সে কারণে আগুনগুলো নেভাতে সমস্যা হচ্ছে। এবং তা দোকান মালিকরা আশঙ্কা করছেন যে তাদের আশপাশে যেসব দোকান ছিল, বিশেষ করে বি ব্লক বা ডি ব্লকে গার্মেন্টসের পণ্য ছিল এবং বিশেষ করে মোবাইলের পণ্য ছিল, সেসব তাদের মোবাইল দ্রব্যাদি কতটুকু আসলে ভালো আছে বা নষ্ট হয়েছে কিনা, বা আগুনের যে তাপ সে তাপেও কিন্তু এসব মোবাইল বা এই জাতীয় দ্রব্য নষ্ট হয়ে থাকে। তো তারা নানান শঙ্কায় রয়েছে এবং তারা বারবার যেটা আমাদেরকে বলেছেন দোকান মালিকরা, যে তাদের এই যে অজানা আশঙ্কা বা একটি উদ্বিগ্নতা এটি কাটানোর জন্য হলেও বসুন্ধরা কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত কিছু মালিককে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া উচিত। তারা অন্তত গিয়ে দেখে আসুক যে কি পরিমাণ দোকান ক্ষতি হয়েছে বা কি পরিমাণ দোকানে আগুন লেগেছিল, এখন কি অবস্থা, পুরোপুরি আগুন নিভেছে কিনা। এসব নানা অজানা আশঙ্কা বা নানা উদ্বিগ্নতা কাটানোর জন্য হলেও বসুন্ধরা সিটির মালিকরা ভেতরে প্রবেশ করতে চাইছেন। আর বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ বলছে যে নিরাপত্তার স্বার্থে তাদেরকে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, এবং এই মালিকদের নাম দিয়ে যদি কোনো বহিরাগত ভিতরে ঢুকে লুটপাট করে সেটিও তারা আসলে বন্ধ করতে পারবেন না। এই কারণেই তারা এই মুহূর্তে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দিচ্ছেন না। আর কবে নাগাদ বসুন্ধরা সিটি খুলবে সে বিষয়টি এখন পর্যন্ত আসলে আমাদেরকে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস কবে পুরোপুরি কাজ শেষ হবে, পরিচ্ছন্ন কাজ সেটি কখন শেষ হবে সে বিষয়ে আমাদেরকে এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি। আর এখানে তদন্ত কমিটি এসেছে কিনা সেটিও আমরা আসলে জানতে পারিনি। আমাদেরকে গণমাধ্যমকে আসলে পুরো বিষয়টি থেকে দূরে রাখা হয়েছে, বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদেরকে দূরে রেখেছেন। তো মোটামুটি বসুন্ধরা সিটির এখন কাজ, উদ্ধার কাজ, তৎপরতা আমার কাছে ছিল সবশেষ খবর। রুদ্র। দর্শক, বসুন্ধরা সিটির শপিং মলের সামনে থেকে জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এখনো যেসব দোকান মালিক সেখানে উপস্থিত আছে, নিরাপত্তার স্বার্থে লুটপাট যেন না হয় সেসব নিরাপত্তার স্বার্থে তাদেরকে শপিং মলের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত ভেতরে যদি কোথাও আগুন থেকে থাকেন সেগুলো তারা নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছিলেন তিনি। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও মালিক পক্ষের গাফিলতির কারণে বসুন্ধরা সিটি শপিং মলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মত দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে বসুন্ধরা শপিং মলের ফায়ার ফাইটিং কর্মীদের বাস্তবমুখী প্রশিক্ষণেরও পরামর্শ দেন তিনি। নগরবিদরা বলছেন, প্রশিক্ষিত কর্মী নিয়োগ না করলে বসুন্ধরা সিটির মতো রাজধানীর বড় বড় শপিং মলগুলোতেও অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। বসুন্ধরা শপিং মলে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 2009 সালে। 3 বছরের মাথায় 2012 সালে আবারও আগুন লাগে সেখানে। ওই সময়ে তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা হয়, কিন্তু 6 বছরেও শপিং মল কর্তৃপক্ষ চিহ্নিত সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। কন্ট্রোল প্যানেলে অনেক ফলস অ্যালার্ম হতো। তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিবৃত্ত না করতে পারেন, অন্তত নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এটা বিস্তার লাভ করে। শপিং মলে নিজস্ব আগুন নিয়ন্ত্রণ কর্মীদের অদক্ষতার কারণে আগের মতো এবারও আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে মন্তব্য করেন তিনি। কর্মী যারা, তাদের বাস্তবমুখী প্রশিক্ষণটা হচ্ছে না। আগুন কখন সংগঠিত হবে, কোথায় সংগঠিত হবে এটা জানার কথা না, ঠিক প্রশিক্ষণও তাই করতে হবে যে হঠাৎ করে এক জায়গাতে ধোঁয়া সৃষ্টি করতে হবে এবং অ্যালার্ম বাজিয়ে দিতে হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনটি বিশ্বমানের হলেও এখানে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। হোস পাইপটা তুমি টান দিয়ে বের করার সাথে সাথে অটোমেটিক্যালি পানি বের হবে, ধোঁয়া হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে। এখন ধোঁয়া দেখে যদি সব দৌড় দেওয়া আরম্ভ করো, তোমার হাতের কাছে সমস্ত ফেসিলিটিস দেওয়া আছে, তাহলে এটা বানবে। ভবনটিতে বৈদ্যুতিক লাইন স্থাপনের ক্ষেত্রেও ত্রুটি থাকতে পারে বলে মন্তব্য এই নগর পরিকল্পনাবিদের। একেবারে ওপেন ইলেকট্রিসিটি
তার নিয়ে যাওয়া হয়, সেখানে কোনো রেটিং করা হয় না, কোন থিকনেসের তার দরকার সেগুলি চিন্তা ভাবনা করা হয় না, সেটার কোনো কন্ডুইট থাকে না, জাস্ট ফল সিলিং এর উপরে ফেলায় দেওয়া হয়। ইভেন ওই জায়গাতে জোড়া লাগানোর দরকার হলে পারে একেবারে র সিস্টেমে করা হয়। রাজধানীর বড় বড় স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। পুলিশি বাধার কারণে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে না পেরে পুরান ঢাকার বংশালের রাস্তায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে আবাসিক হলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে ছাত্রছাত্রীদের পদযাত্রায় টিয়ারশেল ও জলকামান থেকে পানি ছুড়ে মিছিল পণ্ড করে দেয় পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেটও ব্যবহার করেছে। এতে আহত হয়েছেন 2 আন্দোলনকারী। সকাল 9টার দিকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে রওনা হয় শিক্ষার্থীরা। বংশাল এলাকায় এলে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। আবাসিক হলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। তবে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কারাগার সরিয়ে নেওয়ার পর ওই জায়গায় হল প্রতিষ্ঠার জন্য নতুন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই পুলিশ প্রশাসন আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে। আমাদের দাবি হচ্ছে জেলখানার যে জায়গাটুকু আছে এটা আমাদের 4 নেতার নামে 4টা হল আমরা এখানে গঠন করব এবং আমাদের পাশাপাশি যে আগের হলগুলো ছিল দখলদারদের কাছে এই হলগুলো আমরা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। দোকানের জন্য চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত। তাদেরকে আমরা বলি যে সামনে সচিবালয় আছে, সচিবালয়ে ক্যাবিনেট মিটিং চলছে, তো এখানে আপনারা সচিবালয়ের পাশ দিয়ে আপনাদের যাওয়া সমীচীন নয়। আপনারা অবশ্যই আপনাদের দাবির যৌক্তিকতা তুলে ধরতে পারেন, তবে সেটি তুলে ধরার জন্য যথাযথ প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে আপনারা অবশ্যই যেতে পারেন, আপনাদের দাবির যৌক্তিকতা তুলে ধরুন। তখন তারা কর্ণপাত করে নাই, সেটি আমাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তখন তাদের ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের ওয়াটার ক্যানন থেকে পানি নিক্ষেপ করি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসন সংকটের লক্ষ্যে কেন্দ্রীয় কারাগারের যে 4টি হল নির্মাণের দাবিতে 20 দিন যাবত যে আন্দোলন করে আসছিল, সেই আন্দোলন কিন্তু আজকে আরো তীব্রতর হয়েছে। আজকে সকাল থেকে তারা যে কর্মসূচি নিয়ে এসেছে, তারা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য যেই তারা বের হয়েছিল রাস্তায়, এবং সকালে তাদেরকে রাস্তায় সৈয়দ নজরুল ইসলাম সরণি এখানে তারা পুলিশ আটকে দিয়েছে এবং তারা একটি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখানে এসেছে এবং সর্বশেষ এই অবস্থানটি তারা এখানে আছে এবং এখানে আন্দোলন করছে এবং ধীরে ধীরে কিন্তু আন্দোলন তীব্রতর হচ্ছে। এখানে আমরা যেটি দেখতে পেরেছি যে এই যে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে এখানে রায়সাহেব বাজার এবং পরবর্তীতে এই রাস্তাটি ধরেই যে গুলিস্তান পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু এখন এখানে অবরুদ্ধ হয়ে আছে। এখানে কোনো যান চলাচল করতে দিচ্ছে না শিক্ষার্থীরা এবং এখানে পুলিশও অবস্থান নিয়েছে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে যে তাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ সেই অভিযোগটি অস্বীকার করেছে এবং তারা যেটি স্বীকার করেছে যে আন্দোলন তাদেরকে নিষেধ করার পরও তারা রাস্তায় বের হয়ে তারা এখানে সহিংসতা বা তারা সহিংস আন্দোলন করছে এরকম একটা অভিযোগ করে তারা কিন্তু পুলিশ এখানে জলকামান নিক্ষেপ করেছে এবং এখানে তাদেরকে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীরা এখানে এখন অবস্থান নিয়ে আন্দোলন করছে এবং তারা যেটি বলছে যে তাদের আন্দোলন দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এখনো পর্যন্ত পুলিশ কোনো শিক্ষার্থীকে বা এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে শান্ত করতে পারছে না, কারণ এখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের এখানে যে আন্দোলন চলছে এখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, এখানে সবাই নেতৃত্ব দিচ্ছে, এখানে সবাই কর্মী এবং সবাই নেতা, এরকম একটা ভাব চলে আসছে। পুলিশ কারোর সাথে কথা বলে এখানে বিষয়টি সমাধান করতে পারছে না এবং শিক্ষার্থীরাও তাদের দাবির ব্যাপারে পুরোপুরি অটল রয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবে এবং কোনো ধরনের যান চলাচল করতে দিবে। তাদের পক্ষ থেকে একটা বিষয় যে এখানে যাওয়া যে মিটফোর্ড হাসপাতাল রয়েছে এবং এখানে কয়েকটি হাসপাতাল রয়েছে, এখানে ব্যাপক সব কিন্তু বন্ধ রয়েছে। এখানে তারা হলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে এখানে আগুন জ্বালিয়ে এবং দর্শক, আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন, রাস্তা এবং সড়ক অবরোধ করে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এবছর প্রায় 200 আসন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য আমর আরিফিন সিদ্দিক। এ সময় চাইনিজ ও জাপানিজ ভাষায় কোর্স চালুর কথাও উল্লেখ করেন তিনি জানান, অসৎ উপায়ে ভর্তি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ সেখানে আমরা করব, অন্যান্য এক্সিস্টিং বিভাগেও কিছু কিছু বাড়াচ্ছি, সব মিলে 200-250 মতো আমরা হয়তো অ্যাকোমোডেট করতে পারবো। ব্যাংকিং এর ইন্স্যুরেন্স আমরা 50 জন বাড়াচ্ছি, লেদার টেকনোলজিতে আমরা 30 জন বাড়াচ্ছি। এক্সিস্টিং ইনস্টিটিউট ডিপার্টমেন্টও কিছু বাড়বে, নতুন নতুন প্রোগ্রামও কিছু বাড়বে। সময় আরও থাকছে। নানা পদক্ষেপেও ঠেকানো যাচ্ছে না জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা। ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কয়েকশো ভিডিও ক্লিপস জব্দ। হজ ফ্লাইটে যাত্রী সংকট কাটছেই না। ফ্লাইট বাতিলের পাশাপাশি খালি যাচ্ছে অনেক আসন। যথাসময়ে হজ যাত্রীদের পরিবহন করা সম্ভব না হলে শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকলেও হজ অফিস বলছে ফ্লাইট বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছেন তারা। এদিকে বিভিন্ন কারণে যারা হজে যেতে পারছেন না তাদের স্থলে অন্যদের নির্বাচিত করতে গিয়েও হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিস্তারিত তাফসির বাবুর রিপোর্টে। চলতি মাসের 5ই আগস্ট হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট। এরপর সংকট কাটাতে নানা উদ্যোগের ঘোষণা আসলেও গত 2 দিনে আরও 3টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ রোববার 5টি ফ্লাইট যাওয়ার কথা থাকলেও যায় 4টি। এর মধ্যে 3টি ফ্লাইটে ফাঁকা গেছে 90টি সিট। সোমবারও নির্ধারিত 4টি ফ্লাইটে আসন ফাঁকা 200-রও বেশি। হজ অফিসের তথ্যমতে এখনও সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় প্রায় 50,000 হজ যাত্রী, যাদের মধ্যে 20,000 জনেরই ভিসা হয়নি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে শেষ মুহূর্তে জটিলতা এড়াতে যেন দ্রুত ভিসা পাওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে হজ অফিসকে। জটিলতা এড়ানোর জন্য দ্রুততম সময়ে ডিউ লেটার ইস্যু করে সমস্ত হজ যাত্রীদের হজ যাওয়া নিশ্চিত করা। এখানে কোন রকমের ছাড় দেওয়া উচিত হবে না। আগামী 2 দিনে 12-13,000 ভিসা হয়ে যাওয়া সম্ভব। আপনি এটা ধরে রাখছেন কি কারণে? তবে হজ পরিচালক বলছেন পরিস্থিতি সামলাতে ফ্লাইট বাড়ানোর বিষয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা করছেন তারা। ভিসা সরবরাহ সন্তোষজনক না যেতে পারার ফলে যে একটা কিউমুলেটিভ ইফেক্ট, এটা উত্তরণের জন্য বিমান সূত্রে আমরা জেনেছি ফ্লাইট অতিরিক্ত নেওয়ার জন্য ওনারা মনে হয় স্লট সৌদি আরবে চেয়ে এখন থেকেই যোগাযোগ করছেন। এদিকে মৃত্যু কিংবা অসুস্থতাজনিত কারণে যারা হজে যেতে পারছেন না তাদের জায়গায় অন্যদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ আসলেও হজ পরিচালক বলছেন নির্ধারিত সময়ে যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া শেষ করা হয়েছে। পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, এখন তার ক্ষেত্রে তার ওয়াইফকে নিয়ে তার ছেলে যাবে, আমি এটা দেব না? একটা লোক মারা গেছে, তার ক্ষেত্রে তার ছেলে যাবে, আমি কি সেটা দেব না? 17 তারিখ পর্যন্ত এজেন্সিদেরকে বলা ছিল লাস্ট ডেট। টোটালি যা কিছু আমার কাছে ছিল সেগুলি সম্পন্ন করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 1,01,758 বাংলাদেশি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে নতুন গাড়ি তৈরি আর পুরাতন গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে চলছে বিরামহীন কাজ। আগাম টিকিট বিক্রি আর নিরাপদ পথ চলা নিশ্চিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করার দাবি করেছেন মালিকপক্ষ। তবে যানজটের আশঙ্কা ভাবিয়ে তুলছে তাদের। এদিকে দুর্ভোগ কমিয়ে নিরাপদে ঘরমুখ মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ নজরদারির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ, তাই দিনরাত একাকার ওয়ার্কশপগুলোতে। একদিকে যেমন চলছে ঈদের আগে নতুন বাস রাস্তায় নামানোর তোড়জোড়, অন্যদিকে চলছে পুরনো বাসে নতুন রূপ দেওয়ার কাজ। 8টা গাড়ির কাজ করতেছি, 6টা নতুন আর 2টা পুরানো। দিনে রাত্রে খুব দ্রুত কাজ চালাচ্ছি। আমরা সব ডবল লোক লাগাইয়া ঈদের যে মার্কেট এটা আমরা ধরার চেষ্টা করতেছি। এরই মধ্যে 23 আগস্ট ঈদের আগাম টিকিট দেওয়ার দিনক্ষণ ঠিক করেছেন মালিকপক্ষ। তবে শেষ 2-3 দিন যাত্রী চাপ সামাল দিতে কিছুটা বিড়ম্বনার শঙ্কা তাদের। 8 তারিখ থেকে মোটামুটি একটা চাপ সৃষ্টি হবে, যেটা সামাল দেওয়া আমাদের জন্য একটু কঠিন হবে, এই জন্য যে চাপটা একবারে পড়ে। কোনো টিকিটের কালোবাজারি, তারপরে কোনো ব্ল্যাক, যা কিছু বলেন, কোনো ধরনের ওই যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে কেউ কারোই করতেছে। মহাসড়কের খানাখন্দ, ফেরি ব্যবস্থাপনা আর কোরবানির পশু বোঝাই ট্রাকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না থাকলে যাত্রী দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন তারা। যেহেতু কোরবানির পশু আসবে, সেই কারণে যারা এই ব্যাপারী আছে তাদের কাছে অনুরোধ থাকবে যাতে তারা আগে আসে। প্রশাসন একটু নজরদারি করে, আমার মতে
এই জিনিসগুলো আমরা একটু সুষ্ঠুই করতে পারবো আর কি। ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে স্পর্শকাতর এলাকাগুলোর উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের ঢাকা টাঙ্গাইল রোডের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আর ঢাকা চট্টগ্রাম, ঢাকা আরিচা, ঢাকা সিলেট এই রোডগুলো আমাদের খুব একটা সমস্যা হয় না, এখানে পোললেনের কার্যক্রম শেষ হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি আর ছিনতাই রোধে থাকবে বিশেষ নজরদারি। সবশেষ ঈদুল ফিতরের লম্বা ছুটি থাকার কারণে খুব একটা বেগ পেতে হয়নি বাড়ি ফেরা মানুষদের। এক্ষেত্রে এবারের পরিস্থিতি ভিন্ন। তার উপরে মহাসড়কে যুক্ত হবে কোরবানির পশু বোঝাই ট্রাকের বাড়তি চাপ। সবকিছু মিলিয়ে আসছে ঈদুল আজহায় পরিস্থিতি সামাল দিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সড়ক পরিবহন সংশ্লিষ্টদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:15টায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফেনীতে বৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন পানিবন্দী হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল সন্ধ্যায় 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 6টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে ফুলগাজী উপজেলার দক্ষিণ ঘনিয়ামোড়া ও পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে আমন বীজতলা ও মাছের ঘের। এছাড়া হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষজন। এর আগে গত 16 জুলাই মুহুরী নদীর উত্তর দৌলতপুর এলাকায় ভাঙন দেখা দিলে প্লাবিত হয় 5টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও নতুন করে 10টি গ্রাম প্লাবিত হলো। আমাদের লক্ষ লক্ষ মানুষের এরিগেট সব তলায় গেছে, পানির তলে ঘর বাড়ি সবাই এখন মৃত্যুর ঝুঁকিপূর্ণ। 2-3 গ্রামের লোক হানিতে বাঁচতেছি। এই বাংলাটা ঝুঁকি পড়ছে। আমাদেরকে কোনো হানি উন্নয়ন বোর্ড এখানে আসি দেখে নাই, এবং বললি ভালোর কথা ছিল, বললিও ভালো নাই। দর্শক, এই মুহূর্তে পরশুরাম উপজেলার শালথর এলাকায় আছেন আমাদের রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, কি অবস্থা দেখতে পাচ্ছেন? যেমন সকাল থেকে যেমনটি আমি জানিয়ে আসছিলাম, আসলে জানেন যে গতকাল সন্ধ্যা 7টার পর থেকে ফেনীর যে মুহুরী এবং কহুয়া নদীর উভয় কিলোমিটারে যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, সেই বাঁধের একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে এই দুটি উপজেলার দুটি ইউনিয়নের প্রায় এখন পর্যন্ত আমরা সর্বশেষ খবর নিয়েছি 10টারও বেশি গ্রাম প্লাবিত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ভাঙনের ফলে আমরা একটু কথা বলেছিলাম যে আগে ভাঙনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন করে বাঁধের বিভিন্ন অংশে ভাঙনের সৃষ্টি হচ্ছে। এবং তারা যেমনটি জানিয়েছিলেন, এই বাঁধের ভাঙনের সৃষ্টির ফলে এই উপজেলার যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার যে কিছুদিন গত মাসের 16 তারিখেও এ ধরনের একটি ভাঙনের সৃষ্টি হয়ে প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছিল, এবং তখনকার যখন আমন বীজতলা ছিল ক্ষতি হয়েছে ব্যাপক, এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এখন আবার যে আমনের যে চারা রোপণ করেছিল সে মাঠ যে আমনের যে ফসল রয়েছে সেগুলো তলিয়ে যাচ্ছে, এবং মাছের যে ঘের ছিল সেগুলো তলিয়ে গিয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বাড়ির যে পানি, গতকাল রাতে যে বাড়িতে পানি উঠেছিল, ফুলগাজী বাজারে যে প্রত্যেকটা দোকানে পানি উঠেছিল, সেই পানিটা কিছুটা নামতে শুরু করেছে। যখন গতকাল পানি উঠেছিল তখন যেখানকার যে ডেঞ্জার লেভেল হচ্ছে 13 মিটার, সে 13 মিটারও বেশি পানি ছিল, প্রায় 14.50 মিটার পানি উঠেছিল এই যে মুহুরী নদীর ওপর দিয়ে। পাহাড়ি ঢল আসার ফলে আজকে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গিয়েছে, এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখন পানির নেওয়া যে ডেঞ্জার লেভেল থেকে কিছুটা কম হলেও 11.26 মিটার রয়েছে। তারপরে যে নতুন বিভিন্ন জায়গা থেকে ভাঙনের ফলে এই যে ভাঙন এলাকা দিয়ে পানি ঢুকে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, এবং নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার কারণে এই যে নতুন নতুন জায়গায় যে ফসল নষ্ট হচ্ছে। এবং আমরা যতদূর জানি যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছেন যে এখন পর্যন্ত প্রায় তারা এ পর্যন্ত 10টি ভাঙন দেখতে পেয়েছেন, ছোট বড় মিলে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি চিতুলিয়ার যে শালদর, এখানে দেখতে পাচ্ছেন যে খুব বড় ধরনের একটি ভাঙন সৃষ্টি হয়েছে, যার ফলে এখান থেকে বেশিরভাগ সবচেয়ে বড় ভাঙন এটি। এবং পানি উন্নয়ন
বোর্ডের কর্মকর্তারা বলেছেন যে তারা এই ভাঙ্গন মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছেন লিখিতভাবে। যদি তারা ওখান থেকে কোনো লিখিত জবাব আসে অথবা এই বাঁধ মেরামতের জন্য যেভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক এই বাঁধ মেরামত হবে। তবে স্থানীয়রা যেমনটা জানিয়েছেন এখানকার বর্ষা শুরুর আগে এই বাঁধগুলো মেরামত না থাকার কারণেই প্রতি বছর ভাঙ্গনের সৃষ্টি এবং এলাকার জনগণের দুর্ভোগ বাড়ে। তারা প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর আগে যদি এই বাঁধ মেরামত করা হতো তাহলে আজকে দুর্ভোগের মতো হতো না বলে আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসনও আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্গতদেরকে সহায়তার জন্য দুটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে শুকনো খাবারের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং তারা যে কৃষিতে এবং মৎস্যতে যে ক্ষতি হয়েছে তারা খতিয়ে দেখছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রুদ্র। দর্শক, পানি বিপদসীমার নিচে থাকলেও বানভাসী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন, পাশাপাশি তাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতেরও আহ্বান জানিয়েছেন তারা। আর সেই খবরাখবর পরশুরাম উপজেলার শালধর এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আতিয়ার সজল। সময় সংবাদে আরও থাকছে। জমি সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা করতে কুড়িগ্রামের রাজারহাট ভূমি অফিসের ব্যতিক্রমী উদ্যোগ। সময়ের আগেই নিষ্পত্তি হচ্ছে নামজারির মোকদ্দমা। ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান ভোর 5টার দিকে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটের ড্রেজিং পয়েন্টে শাহপরান নামের একটি ফেরি আটকে যায়। এরপর থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ফেরিটি উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা, বরং অবাধ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ডিজিটাল প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। বিশেষ করে সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এমনকি টার্গেট করা ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করলে দ্রুত মৃত্যু হবে সেই প্রশিক্ষণও দিচ্ছে জঙ্গিরা। এ ধরনের অন্তত কয়েকশো ভিডিও ক্লিপস জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের ল্যাপটপ কিংবা কম্পিউটারগুলি যেন এক একটি জঙ্গি তৈরির কারখানা। কি নেই এসব ল্যাপটপে? সাম্প্রতিক সময়ে আইএসএ রিলিজ হওয়া ভিডিও বার্তা থেকে শুরু করে কিভাবে অস্ত্র প্রশিক্ষণ নিতে হয় তার সবকিছু রয়েছে তাদের কাছে। সাধারণ মানুষকে জঙ্গিবাদে উজ্জীবিত করার জন্য ভিডিও রয়েছে সবচেয়ে বেশি। বিদেশি এসব ভিডিও ক্লিপস আবার বাংলায় ডাবিং করা। এমনকি মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ কতটা সংবেদনশীল, কোন স্থানে আঘাত করলে কি ধরনের প্রতিক্রিয়া হবে তারও ভিডিও জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাজের সমর্থনে কিছু ভিডিও আছে, কিছু ব্যাখ্যা আছে, তারপর হচ্ছে কিছু কিভাবে তারা কাজটা করবে, এমনকি সাইলেন্ট কিলিং। আমি দেখলাম একটা সাইলেন্ট মানে কিভাবে একজনকে কিলিং করবে সেই ধরনের বিষয় আছে। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের সিএমপির গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে তরুণদের জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। দাওয়াতি গ্রুপের মাধ্যমে তারা তাদের বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছে যে তারা নির্বাচন চায় না, গণতান্ত্রিক সরকার চায় না। অবাধে এ ধরনের তাত্ত্বিক এবং ভিডিও প্রশিক্ষণ তরুণদের জঙ্গিবাদে বেশি উদ্বুদ্ধ করছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। প্রশিক্ষণ যারা দিচ্ছে তারা তো আকাশে বা অন্য কোথাও দিচ্ছে না, তারা বাংলাদেশের কোথাও দিচ্ছে। নিশ্চয়ই একটা অবস্থান আছে চিন্তাধারা বাংলাদেশের। তাহলে পুলিশকে বা আইন প্রকারী সংস্থাকে আরো বেশি তৎপর হতে হবে এবং সেখানে আমি আগেই বলেছি জনগণকে সম্পৃক্ত করতে হবে। গত 1.5 মাসে নগরীয় জেলার বিভিন্ন স্থান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের অন্তত 15 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের প্রত্যেকের মোবাইল এবং ল্যাপটপে পাওয়া গেছে এ ধরনের অসংখ্য ভিডিও ক্লিপস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধায় আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে শহরের ডিবি রোডের 1 নম্বর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7:30টার দিকে ডিবি রোডের শাহনাজ বোর্ডিং সংলগ্ন একটি ফলের দোকানে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাও করেন। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রিও অলিম্পিকের খবর। জমকালো আতশবাজি আর বর্ণিল আয়োজনে পর্দা নামল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের
31তম আসরের। আনুষ্ঠানিকভাবে পরবর্তী আসরের মশাল তুলে দেওয়া হয়েছে টোকিওর মেয়র ইউরিকো কেইকির হাতে। রিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক। টানা 16 দিন সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখেন 206টি দেশের প্রায় 11,500 অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও ছিল নানা চমক। রিওর মারাকানা স্টেডিয়াম যেন এক জনসমুদ্র। আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, এর মাঝে যেন দুহাত বাড়িয়ে সবাইকে কাছে টানার আহ্বান জানাচ্ছেন ক্রাইস্ট দ্য রিডিমার। যেন ভেঙে না যায় টানা 16 দিনের মিলন মেলা। ভাঙতে না চাইলেও শেষ পর্যন্ত বিদায় তো দিতেই হবে। তবে রিওর মারাকানায় এরপর আনুষ্ঠানিকভাবে গেমসের পতাকা 2020 সালের আয়োজক শহর টোকিওর মেয়র ইউরিকো কেইকির হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে আগামী আসরের 33টি ডিসিপ্লিনের বিভিন্ন চিত্র প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে আগাম জানিয়ে দেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিরপুরে পর্দার দোকানে আগুনে একজনের মৃত্যু। আজও ধোঁয়া বেরোচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল থেকে। মালিক পক্ষের গাফিলতিতে বারবার আগুন লাগছে মদ ফায়ার সার্ভিসের। আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ, রাস্তা অবরোধ। হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনও ভিসা হয়নি 20,000 যাত্রীর। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ সামনে রেখে গাড়ি মেরামত কারখানাগুলোতে রাত দিন ব্যস্ততা, যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি মালিক পক্ষের। সড়কে থাকবে বিশেষ নজরদারি, জানালো হাইওয়ে পুলিশ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা। জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের। 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।